খেলাপি ঋণের হারে বিশ্বে এখন শীর্ষে বাংলাদেশ। এ অবস্থায় বর্তমানে ৩২.26% খেলাপি ঋণ কমিয়ে চলতি বছর শেষে 20% নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর আগামী বছর শেষে 10% নামানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে শুরুতে সুদ মওকুফ সহ নানা শিথিলতার মাধ্যমে ঋণ আদায়ের জোর দেওয়া হয়েছে। তবে ধাপে ধাপে কঠোর হবে কেন্দ্রীয় ব্যাংক। এক পর্যায়ে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ ব্যাংকের পরিচালকরা মালিকানা হারাবেন। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি উবাইদুল্লাহ রনি। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। উবাইদুল্লাহ রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ব্যাংকের পরিচালকদের আসলে মালিকানা হারানোর মতো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন কেন হলো? আচ্ছা, যে আজকের আমাদের এই প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছেন যে খেলাপি ঋণে এখন বিশ্বে শীর্ষে বাংলাদেশ। তো তার মানে এটা একটা রাষ্ট্রের জন্য অ্যালার্মিং। তো এই অবস্থান থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, শর্ট টার্ম একটা পদক্ষেপ নিয়েছে, মিড টার্ম একটা এবং লং টার্ম একটা। তো এটা আসলে লং টার্ম পদক্ষেপ। শর্ট টার্মে যেটা নেওয়া হয়েছে সেটা হলো, নিশ্চয়ই দেখেছেন যে আমাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শুরুতে ব্যাংকগুলাকে এখন খুব ফ্যাসিলিটেট করা হয়েছে ঋণ খেলাপিদের। তাদের সুদ মকুব, ব্যাপক হারে সুদ মকুব করে তার ঋণ আদায় করতে পারবে ব্যাংকগুলা। জেনে থাকবেন যে সাধারণভাবে কিন্তু কোনো ব্যাংক আসল অঙ্ক, অর্থাৎ তার যে কস্ট অফ ফান্ড, সেটা সে মকুব করতে পারে না। আচ্ছা। কিংবা যে অংশটা আয় খাতে নিয়েছে সেটাও মকুব করতে পারে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক এবার বলেছে যে আগামী ডিসেম্বর পর্যন্ত আসল অঙ্ক, মানে যেটা আয় খাতে নিয়েছে এইটাও মকুব করা যাবে এবং কস্ট অফ ফান্ড যা তার চেয়েও বেশি মকুব করা যাবে। তার মানে এটা আসলে ব্যাপক একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা কেন দিয়েছে? কারণ দেখা যাচ্ছে যে আমাদের রিপোর্টেই আমরা উল্লেখ করেছি 2013 সাল থেকে, 2014 যে ইলেকশনটা হয়েছিল তার আগের বছর থেকে বিশেষ ঋণ পুনঃতফসিলের বিশেষ নীতিমালা দেওয়া শুরু হয়। তো ওই সময় থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 6.5 লাখ কোটি টাকার মতো ঋণ পুনঃতফসিল হয়েছে। তো দেখা যাচ্ছে যারা পুনঃতফসিল নেয় ঘুরে ফিরে তারাই আবার খেলাপি হয়, তারাই আবার তফসিলের জন্য আসে। সো আলটিমেট এই যে পলিসিটা, এটা ফাংশনাল না বলা যায়, কেননা সেটা দিয়ে আসলে খেলাপি ঋণ কমছে না। যে কারণে এই বাংলাদেশ ব্যাংক এবার শুরুতে কঠোরতা, এরপরে ধরেন সেকেন্ড ধাপে আরেকটু, শুরুতে শিথিলতা, এরপরে একটু কঠোরতা, তারপরে ব্যাপক কঠোরতায় যাবে। তো যে কারণে মানে মূলত খেলাপি ঋণ কমানোর সর্বশেষ ড্রাইভ হিসাবে যেসব উদ্যোগ, তার একটা পরিণতি হলো এটা, যে মালিকানায় আর থাকতে পারবে না, মালিকানা হারানো। আচ্ছা। আর ঋণ খেলাপিদের যে ছবি সহ তালিকা প্রকাশের যে ব্যাপারটা, সেটা কিভাবে করবে? আচ্ছা, এটা হলো সেকেন্ড স্টেজে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপটা নিবে। সেটা এভাবে যে ধরুন সামাজিকভাবে একটা প্রেশার তৈরি করা তাদের উপরে। কারণ ঋণ খেলাপিরা এই বাংলাদেশে দেখবেন যে যত বেশি বড় ঋণ খেলাপি সে তত বেশি প্রভাবশালী। কারণ কি, তার হাতে ব্যাংকের অনেক টাকা, দেশে বিদেশে তার সম্পদ আছে, বাট ওইটা আদায়ের জন্য যে পদক্ষেপ দরকার সেটা রিয়েল সেন্সে বাংলাদেশে হয় না। যে কারণে তার প্রচুর অলস টাকা থাকে, কিংবা খরচ করার মতো প্রচুর অবৈধ অর্থ তার হাতে ব্যাপক থাকে। সো যেটা ঘটে থাকে যে সে প্রভাবটা তার অত বেশি থাকে। তো এখন এদেরকে দেখা যাচ্ছে যে প্রথম স্টেজে তো শিথিলতা দিল, সেকেন্ড স্টেজে গিয়ে এদেরকে একটা সামাজিকভাবে প্রেশারে ফেলার জন্য এই উদ্যোগটা নেওয়া হবে আর কি। সেটা ধরুন যে বিভিন্ন হয়তো এয়ারপোর্টের সামনে দেশের যে শীর্ষ 50 জন ঋণ খেলাপির তালিকা টানায় দিল, এবং সরকার একটা সিস্টেম করলো যে এরা আর দেশের বাইরে এদের পাসপোর্ট সিজ থাকবে। এটা কিন্তু অনেক দেশ এই সব পলিসি অ্যাপ্লাই করে তারা সফল হয়েছে, তাদের খেলাপি ঋণ আদায় হয়েছে। কারণ সামাজিকভাবে যখন সবাই, ধরেন যেখানে যাবেন আপনি, গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনায় যখন দেখবেন
যে সে তো মুখ উঁচা করে সে এক জায়গায় যেতে পারবে না। তারপরে তার সন্তান, তার প্রজন্ম, তার মানে ফ্যামিলির লোকজন এটাকে কিন্তু তারাও বলবে যে ভাই মানে এটা নিয়ে তো আলটিমেট কোনো লাভ নাই। সো মানে প্রভাবটা তার আর ওইভাবে থাকবে না। এই জন্যই এটা দুইভাবেই বিবেচনা করছে সেন্ট্রাল ব্যাংক। এখনও এটা কিন্তু চূড়ান্ত হয়নি, কিন্তু একটা হলো যে ব্যাংক কোম্পানি আইন কিন্তু আবার সংশোধন হবে, সেখানে বেশ কিছু কঠোরতা আনা হবে, আবার আইনের আওতায় কিছু বিধি হবে, সেই বিধিতেও যুক্ত করা হবে। এখন এটা এমনও হতে পারে যে বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দিল যে ব্যাংকের যে ঋণ খেলাপি সেই প্রধান কার্যালয় এবং যে শাখার সেখানে ছবি টানানো থাকবে, এয়ারপোর্টগুলোতে থাকবে, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থাকবে, পাশাপাশি প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে কিংবা বছরে একবার গণমাধ্যমে এদের ছবি সহ মানে প্রকাশ করতে হবে, বাধ্যতামূলকভাবে এই বিজ্ঞাপন আকারে এদের ছবি ছাপাতে হবে। এরকম ইনস্ট্রাকশন দিলে তখন কিন্তু সে সামাজিক একটা চাপে পড়ে হলেও সে দেখা যাবে যে ঋণের টাকা পরিশোধ করছে। যে কারণেই এই উদ্যোগটা সেন্ট্রাল ব্যাংক নিতে যাচ্ছে আর কি। এই যে এই সিদ্ধান্ত, যতগুলো সিদ্ধান্ত নিল, তো এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে খেলাপি ঋণ কমাতে কতটা ভূমিকা রাখবে এই সিদ্ধান্তটা? আচ্ছা, এটা যদি রিয়েল সেন্সে এটা করা যায়, হ্যাঁ, যে ধরুন এই যে সামাজিক চাপ তৈরি, এরপরে আরও দুইটা বিষয় কিন্তু করতে যাচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেটা হলো যে একটা হলো ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে কিছু কঠোরতা আনা, আর হলো ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের জন্য একটা আইন করতে যাচ্ছে। আরেকটা হলো যে ধরুন এই যে অর্থঋণ আদালত আইন যেটা আছে এটা সংশোধন করে আরও কঠোর কিছু বিধান যুক্ত করার প্রস্তাবনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। তো এইগুলা যদি করতে পারে, ধরেন ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট একটা আলাদা কোম্পানি গঠন হবে। এখন যেটা হয়, ধরেন বড় একজন ঋণ খেলাপির সম্পদ কিন্তু কেউ কিনতে চায় না, আবার অর্থঋণ আদালতে গেলে 10 বছর 12 বছর 15 বছর একটা মামলা ঝুলে আছে, এরকম প্রচুর নজির আছে। আবার অর্থঋণ আদালতে ধরেন নিষ্পত্তি হয়ে গেছে, যখনই ব্যাংক ব্যবস্থা নিতে যাচ্ছে তখন আবার সে হাইকোর্টে গিয়ে রিট করছে। যে কারণে মানে এই যত ধরনের স্কোপ তারা নিয়ে থাকে, সেন্ট্রাল ব্যাংক এগুলো বন্ধ করার জন্য এই পদক্ষেপগুলো নিয়েছে। এবারের প্রস্তাবনায় আছে যে রিট করতে হলে ধরেন তার কাছে যে পাওনা তার অর্ধেক সমপরিমাণ অর্থ জমা দিয়ে এরপরে রিট করতে হবে। তখন কিন্তু আর কেউ রিটের জন্য যাবে না, কারণ ও তো তাহলে তো ওই পরিমাণ দিতে পারলে তো ও তো টাকা দিয়েই দিবে, শোধ করতেই পারত। আচ্ছা, তারপরে বাংলাদেশ ব্যাংক নতুন করে আর কোনো ঋণ পুনঃতফসিলের আর স্কোপ দিবে না। তার মানে ও ঋণ না দিলেই ও খেলাপি হয়ে যাবে। সো এইগুলা সব যদি একবারে মানে ফাংশন করে, তখন নিশ্চিতভাবে বলা যায় যে খেলাপি ঋণ আস্তে আস্তে কমাতে সহায়ক হবে। তবে এখানে আমি যেটা মনে করি যে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। সেটা হলো শুধু সেন্ট্রাল ব্যাংক না, এটা ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা ভূমিকার বিষয় আছে, ব্যাংকগুলার একটা ভূমিকার বিষয় আছে, সবচেয়ে বড় ভূমিকার বিষয় হলো আদালত। কারণ আদালতে গিয়েই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খেলাপি ঋণ গ্রহীতারা পার পেয়ে যায়। হয় মানে বছরের পর মামলা ঝোলে, কিন্তু এখন যেটা করা হচ্ছে যে 6 মাসের মধ্যে যে কোনো একটা মামলা অর্থঋণ আদালতে যখন মামলা হবে, তার সর্বোচ্চ 6 মাসের মধ্যে এই মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে। তো ধরেন 6 মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে গেল, সে রিট করতে পারলো না, তখন তো অটোমেটিক তার অ্যাসেট ব্যাংক বিক্রি করে করতে পারবে। আরেকটা বিষয় এখানে বলা প্রয়োজন, সেটা হলো একই সঙ্গে ব্যাংকারদেরকেও দায়বদ্ধ করা হচ্ছে। মানে মালিকানা যেমন হারাবে পরিচালকরা, ব্যাংকাররাও এখানে দায়বদ্ধ থাকবে। মানে যে ঋণটা ইনিশিয়েট করেছে। সেটা কিভাবে? আচ্ছা, সেটা হলো এভাবে যে ধরুন সব ঋণ নেক্সাসে ছাড়া কিন্তু কোনো জালিয়াতি কখনো হতে পারে না। সেটা ব্যাংকার, পরিচালক এবং ঋণ গ্রহীতা, এই তিন পক্ষের নেক্সাস ছাড়া কিন্তু কখনো বড় জালিয়াতি হতে পারে না। কারণ ধরুন আপনি আমি 1 লাখ টাকার জন্য গেলেও তো আমরা ঋণ পাই না, ঠিক না? সব ডকুমেন্টেশনের পরেও কত কিছু করতে হয়। আচ্ছা, তাহলে এরা হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, এটা কিভাবে? তো ধরুন যখন ব্যাংকার রিয়েল সেন্সে দায়বদ্ধ করা হবে, তাহলে তার মধ্যে একটা ভীতি থাকবে যে না, আমি ভাই চাকরি গেলেও আমি তো সারা জীবন জেলে
পৌঁছতে হবে, এর চেয়ে আমি এইটা এইটা আমি করব না। একইভাবে ধরেন মালিকানা যদি হারায় নোর ভয় থাকে, তাহলে সে এটার এখানে যাবে না। সেও আবার ঋণগ্রহীতা যদি সে নিশ্চিত মনে করে যে তার অ্যাসেট আসলে হারিয়ে যাবে, তাহলে সে আর এটা করবে না। আরেকটা বিষয় ঘটেছে, আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন যারা এই অবৈধ টাকা বেশিরভাগ ক্ষেত্রে পাচার হয়ে গেছে, এটা কিন্তু দেশে ফেরত আনার জন্য এক্সট্রা এফোর্ট সরকার দিচ্ছে। সেটা হলো অনেকগুলা ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, তারা কাজ করছে। ইন্টারন্যাশনাল ল ফার্মের সঙ্গে বাংলাদেশ একাধিক চুক্তি করেছে। তারপরে MLAR বলে, এটা অলরেডি সেন্ট্রাল ব্যাংক BFI থেকে করেছে। সো মানে এই সমন্বিত এফোর্টটা যদি আরও জোরদার করা যায় এবং আদালত, পুলিশ এদেরকে যদি আরও ফাংশনাল করা যায়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় এই যে সমস্যাটা, এটার সমাধান আমরা অচিরে পেয়ে যাব আর কি। খেলাপি ঋণ এইভাবে আর থাকবে না। এই খেলাপি গ্রহীতারা যে সবচেয়ে বড় প্রভাবশালী যে তকমা আছে, এটা আর থাকবে না তাদের। ওবায়দুল্লাহ রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সাথেই থাকুন।